হ্যাঁ, আমরা আগের দিন যে জায়গাটা বলছিলাম সে জায়গা থেকে শুরু করি। কান্ট কিন্তু মানে আইডিয়াস আর কনসেপ্টস এর মধ্যে পার্থক্য করেছেন। যদিও তিনি আইডিয়াস কথাটা বলতে চাননি, ওর কাছে কথাটা হচ্ছে ইনটুইশন। আইডিয়া কথাটা ওর কাছে একটু অসুবিধাজনক, কারণ আইডিয়াস কথাটাকে প্লেটো অন্য সেন্সে ইউজ করেছেন। উনি সেখানে আইডিয়াস নিয়ে পরে আলোচনা করবেন। সেই আইডিয়াস এর মানে হচ্ছে প্লেটোনিক আইডিয়াস। সেই আইডিয়াস নিয়ে আমি আলোচনা করবেন পরে। এখানে কিন্তু কনসেপ্ট যেটাকে এমপিরিসিস্টরা আইডিয়াস বলেন, সেটাকে উনি বলেছেন প্রিসেপ্ট, বা অনেক সময় বেশিরভাগ সময় বলেছেন ইনটুইশন। ইনটুইশন আমাদের কাছে আসে, কিন্তু ইনটুইশন গুলো ব্লাইন্ড। ব্লাইন্ড মানে কি? ব্লাইন্ড মানে হচ্ছে ইনটিউশন গুলো মিনিংলেস। তাদের মিনিং দেয় কনসেপ্ট। যেমন যদি ভারতীয় দর্শনের একটা দৃষ্টান্ত নিই, অয়ন। যদিও তা অয়ন্তা বিশিষ্ট, অয়ন্তাকে তুলে দিলে যেটা থাকে সেটা অনেকটা ওই ইনটিউশনের মতো, কিন্তু তাকে মানে দেয় কে? তার অর্থ প্রদান করে কে? অর্থ প্রদান করে কনসেপ্ট। অয়মটা বাঘ হয়ে গেল, অয়মটা টেবিল হয়ে গেল, অয়মটা কি হয়ে গেল, তো এই পুরোটাই মানে দিচ্ছে প্রিসেপ্ট। আবার কনসেপ্ট কনসেপ্ট আবার দু রকমের হয়। কান্ট এখানে দুটো সেকশন লিখেছেন। আমি একটু সেকশন দুটোর নাম পড়ে দিই। On the difference between pure and empirical cognition, এটা একটা সেকশন। তাহলে পিওর আর এম্পিরিক্যাল কগনিশনের মধ্যে একটা পার্থক্য হবে। কিভাবে হবে সেটা একটু পরে বলছি। তারপরে সেকশন হচ্ছে উই আর ইন পজিশন অফ সার্টেন আপ্রায়োরি কগনিশনস এন্ড ইভেন দ্য কমন আন্ডারস্ট্যান্ডিং ইজ নেভার উইদাউট দেম। দুটো সেকশন লিখেছেন। তারপরের সেকশন গুলো পরে যাবে। তাহলে আমাদের কিছু কনসেপ্ট দরকার। প্রথম কথা হচ্ছে আমার কগনিশন হতে গেলে কিছু কনসেপ্ট দরকার। কনসেপ্ট ছাড়া কগনিশন হবে না। এবং আমার কগনিশনের মধ্যে কিছু পিওর কনসেপ্ট আছে। পিওর কনসেপ্ট গুলো আমি একদম বইয়ের লাইন ধরে পড়ছি না, পড়তে পারি, পড়ছি না, তাতে একটু কনফিউশন বাড়বে, বই কমবে না। যে আমার পিওর কনসেপ্ট গুলো লাগে আমার কগনিশন হওয়ার জন্য, তাহলে আমার কি লাগে? কনসেপ্টস লাগে, প্রথম কথা, ফার্স্ট পয়েন্ট। দুই, নোট ডাউন, কনসেপ্টস গুলো দু রকমের, পিওর আর আপ্রায়োরি। আমার এমনি মান্ডেন কনসেপ্ট যেগুলো লাগে, যেগুলো আমি মান্ডেন কগনিশন হয়, সেখানেও পিওর কনসেপশন থাকে। তাহলে পিওর কনসেপ্টটা কমন, এম্পিরিক্যাল কনসেপ্টটা অক্সিলিয়ারি, এটা থাকে। স্যার পিওর এবং আপনারাই একই তো?
কনসেপ্ট? না, একেবারেই না। আচ্ছা, না কনসেপ্টকে যখন ক্যাটাগরাইজ করছেন পিওর এবং আপনারা কি আইডেন্টিক্যাল হিসেবে বুঝছেন না? পিওর কনসেপ্ট আর এমপিরিক্যাল কনসেপ্ট একটা একটা রিভিশন তো কান্টের ডিসকাশনে রয়েছে। আর একটা রিভিশনের কথা আপনি যেটা এক্ষুনি বললেন, মানে আপনারাই আর পিওর, এই দুটোর মধ্যে কি কোনো সার্টেন ডিস্টিংশন আছে? শিওর আছে। আচ্ছা, হ্যাঁ। মানে শিওর আছে। আপনার এই কনসেপ্ট গুলো বেসিক, এগুলো ছাড়া হবে না। এখন দুটো প্রশ্ন, কোনগুলো আপনার এই কনসেপ্ট আর কোনগুলো আমার এমপিরিক্যাল কনসেপ্ট। তৃতীয়ত, যেগুলো আপনার এই কনসেপ্ট সেগুলো তো আমরা পৌঁছাই কি করে, সেগুলোকে জানি কি করে যে এগুলো আপনার এই কনসেপ্ট। কোনগুলো আপনার এই কনসেপ্ট, কোনগুলো পিওর কনসেপ্ট, এগুলো বোঝার জন্য একটা সহজ উপায় হচ্ছে যে কনসেপ্ট গুলো নেসেসারি নয় সেগুলো হচ্ছে পিওর, মানে সেগুলো হচ্ছে এমপিরিক্যাল কনসেপ্ট। যেমন বাঘের ধারণা, এটা বাঘ, এটা নেসেসারি নয়, এটা হাতিও হতে পারত, কিন্তু এটা যে একটা সাবস্টেন্স, এটা নেসেসারি। এটা যে সাবস্টেন্স ক্যাটেগরি, এটা নেসেসারি। তাহলে সাবস্টেন্স, বিইং এ সাবস্টেন্স ইজ এ পিওর কনসেপ্ট, বিইং এ টাইগার ইজ নট এ পিওর কনসেপ্ট, এম্পিরিক্যাল কনসেপ্ট, আমরা অভিজ্ঞতা দিয়ে পেয়েছি। এটা বলার একটা রাস্তা। কান্ট এই রাস্তায় হাঁটেননি। হ্যাঁ, কান্ট এরকম রাস্তায় হাঁটেননি, কান্ট অন্য রাস্তা দিয়ে হাঁটছে। কোন রাস্তা দিয়ে হাঁটছেন একটু পরে বলবো, কিন্তু এটা বোঝানোর জন্য সহজ করে বললাম যে ওগুলো এম্পিরিক্যাল কনসেপ্ট। এটা টেবিল, এটা চেয়ার, এটা বাঘ, এটা হাল্লু, এটা এম্পিরিক্যাল কনসেপ্ট, কিন্তু পিওর কনসেপ্ট নয়। তাহলে পিওর কনসেপ্ট কোনগুলো? যেগুলো পড়ে থাকলেও সেগুলো পিওর কনসেপ্ট, যেগুলো ছাড়া হবে না। ওটা একটা সাবস্টেন্স, ওর কতগুলো গুণ আছে, এটা পিওর কনসেপ্ট, এটা অভিজ্ঞতা দিয়ে আসে না। যেগুলো এম্পিরিক্যাল কনসেপ্ট সেগুলো অভিজ্ঞতা দিয়ে আসে। বাঘ কি হাতি কি টেবিল, এটা অভিজ্ঞতা দিয়ে আসে। ওটা সাবস্টেন্স কি সাবস্টেন্স নয়, এটা অভিজ্ঞতা দিয়ে আসে না। অভিজ্ঞতায় সাবস্টেন্স ধরা পড়ে না। তাহলে কান্ট এই রাস্তায় হাঁটলেন। এবার পরের পয়েন্ট, পরের পয়েন্ট হচ্ছে কান্ট বলছেন আমাদের, প্রথমত আমাদের কিছু এম্পিরিক্যাল কনসেপ্ট থাকে, দ্বিতীয়ত আমাদের সব এম্পিরিক্যাল কনসেপ্টের মধ্যেই কিছু আপ্রায়োরাই কনসেপ্ট থাকে। আপ্রায়োরাই কনসেপ্টকে বাদ দিয়ে আমরা এম্পিরিক্যাল কনসেপ্ট পেতে পারবো না। এখন আপ্রায়োরাই কনসেপ্ট কি করে থাকে, কেন থাকে? কান্ট বলছেন দুটো রাস্তা হতে পারে আপ্রায়োরাই কনসেপ্ট পাওয়ার। একটা হুসের মতন রাস্তা, যে আমি বাইরের গুলো খুলে খুলে ফেলে দিলাম, ফেনোমেনা গুলো খুলে খুলে ফেলে দিলাম, এবং তারপরে আমার একটা এসেন্স বেরিয়ে এলো, এটা একটা রাস্তা। কান্ট সে রাস্তায় যাচ্ছেন না, কান্টের রাস্তাটা অন্য। এটা হয়তো পরে আবার বলবো, কিন্তু কান্ট বলছেন এসেনশিয়াল কনসেপ্ট গুলোকেও আমরা ডিসকভার করি আপ্রায়োরাই ওয়েতে।
এটা পরে বিস্তৃত বলবো। এবং আপনারাই ওয়েতে ডিসকভার করতে পারলে পারি বলেই আমরা বুঝতে পারি যে এর বাইরে আর হতে পারে না। আমি যদি হুসারলের রাস্তায় যাই, আমি এম্পিরিক্যাল কনসেপ্ট গুলোকে আমি পিল অফ করে করে এগোলাম, করে এসেন্সে পৌঁছালাম, তাহলে আমি কোনোদিনই নিশ্চিত হতে পারবো না, হুসার্ল কান্টের পরে এবার কোনোদিনই নিশ্চিত হতে পারবো না যে আমি এসেন্সে পৌঁছাতে পেরেছি, বা যে এসেন্সে পৌঁছাতে পেরেছি সেটাই এসেন্স, আর এসেন্স নেই, এর বাইরে কোনো এসেন্স নেই, এটা কোনোদিন নিশ্চিত হতে পারবো না। কাজে আমার এমন এমন একটা আপ্রায়রাই মেথড নিতে হবে যাতে করে আমি নিশ্চিত করতে পারি যে এসেন্সে আমি পৌঁছাচ্ছি, যেটা অ্যারিস্টটলের বিরোধী, সেই মতটা নিচ্ছেন যে যে এসেন্সে আমি পৌঁছাচ্ছি সেগুলোই অল, তার বাইরে আর কোনো এসেন্স নেই, তার বাইরে আর কোনো পিওর কনসেপ্ট নেই। এখানে এসেন্স বলতে আমি বুঝছি পিওর কনসেপ্ট, পিওর কনসেপ্ট, আর বাইরে কিছু নেই। কাজে আমি সব পিওর কনসেপ্টকে ডিসকভার করে ফেলেছি, কারণ এই ফন্দিটা নিলেন। হ্যাঁ, এবার পরের কথা, কান্ট তাহলে দু রকমের জিনিস পেলেন, কনসেপ্টস, একদিকে রয়েছে কনসেপ্টস, ইনটুইশন, এগুলো একদিকে রয়েছে। ইনটুইশন আবার দু রকমের, এম্পিরিক্যাল আর পিওর। কনসেপ্টস তো দু রকমের, এম্পিরিক্যাল আর পিওর। এগুলো একদিকে রয়েছে, আর একদিকে রয়েছে জাজমেন্টস। পার্থক্য কি আগের দিন বলেছি, আবার বলছি, খাতা নাও, একটা চশমা আঁকো, চশমার ওই দুইটো গোল্লা, ওইগুলো হচ্ছে কনসেপ্টস বা প্রিসেপ্টস বা ইনটুইশন, এগুলো জাজমেন্ট নয়। কিন্তু ওই যে জুড়লে চশমাটার ডাঁটিটা, যেটা জুড়লে দুটোকে, ওইটা হচ্ছে জাজমেন্ট। অর্থাৎ কোন ইনটুইশন কে যখন কনসেপ্টের সাথে জোড়া হচ্ছে তখন পাচ্ছি জাজমেন্ট। এটা সহজ কথা। এখন এই জাজমেন্ট গুলো কিরকম হয়, কান্ট আবার জাজমেন্টকে ভাগ করলেন, যে জাজমেন্ট গুলো অ্যানালিটিক, সিনথেটিক, আপ্রায়োরাই, আপোস্টেরিয়র, এরকম ভেদ থাকতে পারে। আপ্রায়োরাই আর আপোস্টেরিয়রটা খুব সহজ ভেদ, অ্যানালিটিক সিনথেটিক ভেদটা একটু ঝামেলার। আপ্রায়োরাই আপোস্টেরিয়র ভেদটা কি, যে আমার অভিজ্ঞতার দরকার হয় না হয় না। এখন এখানে দুটো প্রশ্ন, আপ্রায়োরাই আর আপোস্টেরিয়রের ক্ষেত্রে। এক হচ্ছে এটাকে গঠন করতে আমার অভিজ্ঞতার দরকার হয় না হয় না। দ্বিতীয় ক্ষেত্র, এটা প্রুভ করতে আমার অভিজ্ঞতার দরকার হয় না হয় না। কারণ মেইনলি সেকেন্ড পয়েন্টটার উপর হার্ট করবেন, আমার অভিজ্ঞতার দরকার হয় না এদের প্রুভ করতে।
তৈরি করতেও অভিজ্ঞতার দরকার হয় না, প্রুভ করতেও অভিজ্ঞতার দরকার হয় না। এগুলো এরকম জাজমেন্ট। যেমন অনেক এক্সাম্পল দিয়েছেন, ব্যাচেলার্স আর আনম্যারিড, আপনারাই অভিজ্ঞতার দরকার হয় না। 5 + 7 = 12, অভিজ্ঞতার দরকার হয় না। এটাই ফিরে আসবো, এটা এই জাজমেন্টটা নিয়ে অনেক ঝামেলা আছে। আবার গ্রাস ইজ গ্রিন, অভিজ্ঞতার দরকার হয়। সেখানে আমি অভিজ্ঞতার সাহায্যেই প্রমাণ করি গ্রাস ইজ গ্রিন, কিন্তু 7 + 5 = 12, এটা অভিজ্ঞতার সাহায্যে প্রমাণিত হয় না। এই তোমরা এক্ষুনি সঙ্গে সঙ্গে বলবে আঙুল গুনে গুনে তো আমরা প্রমাণ করি, এটা তো সেই কথাগুলো পরে ফিরে আসবে, এখন এক্ষুনি আসছে। তোমরা ওই তোমাদের মনে এক্ষুনি ওই প্রশ্নটা উঠছে যে আঙুল গুনে গুনে তো আমরা শিখেছিলাম ছেলেবেলায় 7 + 5 = 12, পুঁথি গুনে গুনে শিখেছিলাম 7 + 5 = 12, কিন্তু সেই কথাগুলোর পরে ফিরে আসবে। সহজ কথায় বুঝো যে কিছু জিনিসের আমি ছাড়ছি না, কোনো পয়েন্ট ছাড়বো না, আমি সব পয়েন্ট ধরবো। 7 + 5 = 12, এটা অভিজ্ঞতার দরকার হয় না। গ্রাস ইজ গ্রিন, এটা অভিজ্ঞতার দরকার হয়। ব্যাচেলার্স আর মেল, এটা অভিজ্ঞতার দরকার হয় না। যেগুলো অভিজ্ঞতার দরকার হয় না সেগুলো আপনারাই, যেগুলো অভিজ্ঞতার দরকার হয় সেগুলো আপোস্টেরিয়রাই। এটা এক রকমের ভাগ। উল্টো দিকের আরেক রকমের ভাগ হচ্ছে যে অ্যানালিটিক সিনথেটিক। অ্যানালিটিক কি? কান্টের অ্যানালিটিসিটি সবচেয়ে বিবাদাস্পদ। এটা নিয়ে অনেক বিবাদ হয়েছে, কিছু কিছু হয়তো বলবো, কিছু কিছু বলবো না। প্রচুর বিবাদ হয়েছে কান্টের অ্যানালিটিসিটি নিয়ে। সেটা বক্তব্যটা কি আসলে, কান্টটাকে কি বলছেন সেটা বুঝবো, পরে বিরোধীরা কি বলছেন সেটা পরের কথা। কান্ট বলছেন, আচ্ছা, কান্ট আর পরবর্তীদের মধ্যে একটু পার্থক্য আছে। পরবর্তী যারা দার্শনিক তাদের মধ্যে একটু পার্থক্য আছে। অ্যানালিটিসিটি একটা ইনক্লুশনের কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করা হয়। ইনক্লুশন কিরকম ইনক্লুশন? কান্টের ক্ষেত্রে মানে একটা আরেকটার মধ্যে আছে, এই ইনক্লুশন। কান্টের ক্ষেত্রে এটা কনসেপচুয়াল ইনক্লুশন। প্রেডিকেট কনসেপ্টটা সাবজেক্ট কনসেপ্টের মধ্যে আছে। কিভাবে আছে? ট্যাসিটলি আছে, কোভার্টলি আছে, অস্পষ্ট রূপে আছে। ব্যাচেলার কথাটার মধ্যে দেখা যাচ্ছে না আনম্যারিড, আনম্যারিড মেন এটা দেখা যাচ্ছে না। যেই অ্যানালাইজ করলাম অমনি দেখা যাচ্ছে, হ্যাঁ তো ঠিকই তো, ওইটার মধ্যেই তো ছিল আনম্যারিড মেন। কনসেপচুয়াল অ্যানালিসিস। পরবর্তীকালে যারা কথা বলেন, কার, ওয়াইন, তারপর আরো যারা কথা বলেন, তারা মানে ক্রিটকি যারা কথা বলেন, তারা কিন্তু কনসেপচুয়াল, ক্যাসুলো, তারা কিন্তু কনসেপচুয়াল অ্যানালিসিস এর কথা বলেন না, তারা লিঙ্গুইস্টিক অ্যানালিসিস এর কথা বলেন। লিঙ্গুইস্টিক ইনক্লুশনের মধ্যে নিয়ে কথা বলেন। কনসেপচুয়াল ইনক্লুশন আর লিঙ্গুইস্টিক ইনক্লুশনের মধ্যে পার্থক্য কি? কনসেপচুয়াল ইনক্লুশনের ক্ষেত্রে একটা কনসেপ্ট আর একটা, খুব পার্থক্যটা খুব মানে দৃঢ় নয়, পার্থক্যটা একটু ফাজি, কিন্তু তবুও কাছাকাছি পার্থক্য, কিন্তু ডিফারেন্ট।
কনসেপ্ট মানুষের মনে থাকে। কনসেপচুয়াল অ্যানালিসিস মানে একটা কনসেপ্টের মধ্যে ঢুকে রয়েছে, আমি বিশ্লেষণ করে ওই কনসেপ্ট দুটোকে আলাদা করলাম, এটা কনসেপচুয়াল অ্যানালিসিস। যেমন আনম্যারিড মেন, এটা ঢুকে রয়েছে ব্যাচেলারের মধ্যে। ব্যাচেলার শব্দটার কোনো লেটার তুমি ভাঙলে আনম্যারিড মেন পাবে না, কিন্তু কনসেপচুয়ালি ভাঙলে আনম্যারিড মেন পাবে। এটা কনসেপচুয়াল অ্যানালিসিস। আর লিঙ্গুইস্টিক অ্যানালিসিস হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, ভাষার অর্থ বিশ্লেষণ করলেই আমরা পাবো মানে ব্যাচেলার কথার অর্থ কি আমাকে বিশ্লেষণ করতে হবে। ব্যাচেলার কথার অর্থ হচ্ছে আনম্যারিড মেন। মেটেরিয়াল বডি কথার মানে কি? মেটেরিয়াল বডি মানে এক্সটেন্ডেড অবজেক্ট। তাহলে কনসেপ্ট আমি লিঙ্গুইস্টিক অ্যানালিসিস করেই পেয়ে গেলাম। কান্ট নিজেই পার্থক্য করেছিলেন, মেটেরিয়াল বডি ইজ এক্সটেন্ডেড, এটা অ্যানালিটিক। মেটেরিয়াল বডি ইজ হেভি, এটা সিনথেটিক। তাহলে কান্টের মধ্যেই এই পার্থক্যটা ছিল। কথাগুলো অনেকটা ঘেটে যাচ্ছে, এবার একটু গুছিয়ে দিই। দাঁড়া, অ্যানালিটিসিটি কোথায় হয়? যেখানে সাবজেক্ট প্রেডিকেটটা, সাবজেক্টের মধ্যে প্রেডিকেট কনসেপ্টটা। কান্ট কনসেপচুয়াল অ্যানালিস্ট, আবার বলছি, কান্ট কনসেপচুয়াল অ্যানালিস্ট, যিনি বলবেন প্রেডিকেটের কনসেপ্টটা সাবজেক্টের কনসেপ্টের মধ্যে ট্যাসিটলি ইমবেডেড ছিল, ট্যাসিটলি ছিল, মানে প্রচ্ছন্নভাবে বিধেয়ের প্রত্যয়টা উদ্দেশ্যের প্রত্যয়ের মধ্যে প্রচ্ছন্নভাবে ছিল। পরবর্তী দার্শনিকরা এই কনসেপচুয়াল অ্যানালিসিসের কথা বলেননি, তারা ভাষাগত অ্যানালিসিসের কথা বলেছেন, যে কথায় আমরা পরে হয়তো আসবো যদি প্রসঙ্গ আসে, এবং যদি সেটা সময় আমাদের আমাদের অফুরন্ত সময় যদি দেয়, তাহলে আমরা সেটা নিয়ে আসবো। তাহলে এটা অ্যানালিটিক। তাহলে ব্যাচেলার্স আর আনম্যারিড, এটা অ্যানালিটিক, কারণ ব্যাচেলারের মধ্যে স্পষ্টভাবে আনম্যারিড মেন কথাটা লেখা নেই। একটা কনসেপচুয়াল অ্যানালিসিস করে আমাদের বুঝতে হয় ব্যাচেলার হলো আনম্যারিড মেন। ঠিক তেমনি 7+5=12, এটার মধ্যেও 7 এর মধ্যেও 12 নেই, 5 এর মধ্যেও 12 নেই, 5 প্লাস এর মধ্যেও নেই, ইকুয়াল সাইনের মধ্যেও নেই। তাহলে এটা ট্যাসিটলি থাকলে, যদি থাকে, তাহলে সেটাকে অ্যানালিটিক বলতে পারবো। কান্ট এটাকে অ্যানালিটিক বলেননি, কান্ট এটাকে সিনথেটিক বলেছেন। কেন বলেছেন? তাহলে এখানে একটা সাংঘাতিক প্রশ্ন এসে যায় যে কেন বলেছেন। প্রথম একটা সাধারণ উত্তর হচ্ছে, এর কোন কনসেপ্টের মধ্যেই 12 এর কনসেপ্ট নেই। এটা একটা নতুন কনসেপ্ট। কেন এই ঘটনাটা ঘটলো, এই কথাটা পরে বিশ্লেষণ প্রসঙ্গে বলবো। কিন্তু সমস্যা হলো সুপ্তভাবে, তার মানে এ বি ইজ এ, এটা অ্যানালিটিক হবে, কারণ এ বির মধ্যে এটা লুকিয়ে রয়েছে সুপ্তভাবে।
কিন্তু পরের পৃষ্ঠায় গিয়ে কান্ট বলছেন এ ইজ এ, এটা কি হবে? এটা কি সিনথেটিক হবে না অ্যানালিটিক হবে? হ্যাঁ, বিধেয় কনসেপ্টটা প্রেডিকেট কনসেপ্টের মধ্যে রয়েছে, বুঝতে পারছি, স্পষ্টই রয়েছে, সুপ্ত ভাবে নেই, স্পষ্ট ভাবে রয়েছে। এটা B10, B10, B11 এ গিয়ে কান্ট বলছেন এটা একটা সলিউশন দিচ্ছেন, where the predicate, where the relation of the predicate with the subject is thought through identity. অ্যানালিটিক কখন হবে? যেখানে প্রিন্সিপাল অফ আইডেন্টিটি অ্যাপ্লাইড হবে। প্রিন্সিপাল আইডেন্টিটি কি বলে? এ ইজ এ। এবং যেখানে তুমি এ ইজ এ বলবে না, সেখানে একটা কন্ট্রাডিকশন হবে। তাহলে এখানে প্রিন্সিপাল অফ কন্ট্রাডিকশন ইন্ট্রোডিউসড হলো। B12 এ দাঁড়াও একটুখানি বই দেখে নি। B11 এ B11 এ তিনি এই কথাটা বললেন যে যেখানে প্রেডিকেটটা সাবজেক্টের মধ্যে না থাকলে কন্ট্রাডিকশন হবে। সত্যি কথা, এ ইজ এ, এখানে যদি আমি ডিনাই করি, এটা যদি অস্বীকার করি, তাহলে একটা কন্ট্রাডিকশন হয়। কিন্তু কিন্তু এখানে একটা সাংঘাতিক কিন্তু আছে। কান্ট অ্যারিস্টটল লজিক আর এরিস্টটলের লজিক জানতেন এবং সাবজেক্ট প্রেডিকেট লজিকে কাজ করছিলেন। তিনি কিন্তু মানে অন্য লজিক জানতেন না। এরকম জাজমেন্টের ক্ষেত্রে কি হবে? ধরো একটা জাজমেন্ট বললাম যে, আমি একটা জাজমেন্ট বললাম যে ব্যাচেলার্স আর আনম্যারিড or the moon is blue, এখানে কি হবে? ব্লুর কনসেপ্টটা মোটেই ব্যাচেলার কনসেপ্টের মধ্যে নেই। খেয়াল করো, ব্যাচেলার্স আর আনম্যারিড অর লজিক্যাল অর, এক্সক্লুসিভ অর, লজিক ইনক্লুসিভ or the moon is blue, ব্লুর কনসেপ্টটা কোনোভাবেই ব্যাচেলারের কনসেপ্টের মধ্যে নেই। তাহলে এখানে কি হবে? অর্থাৎ জাজমেন্টটা হচ্ছে এ এস is S, A sorry, SP is P or A is B. এটাকে অ্যানালিটিক বলবে না সিনথেটিক বলবে? স্যার আরেকবার বলবেন, শুনতে পেলাম না ঠিকঠাক। হ্যাঁ, ভালো, এটা জিজ্ঞাসা করে বুঝে নাও যে এসপি is P is S, SP is S or A is B. Bachelors are unmarried or the moon is blue.
এখানে কি বলবে? কান্টের কনটেক্সট। দেখো, এসপি ইজ পি বা এসপি ইজ এস, এটা কান্টের ডেফিনিশন অনুসারে অ্যানালিটিক হয়, কারণ প্রেডিকেট ইজ ট্যাসিটলি কন্টেন্ট ইন দ্য সাবজেক্ট, কিন্তু তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অর এ ইজ বি, মুন ইজ ব্লু। আমরা জানি লজিক্যালি ইট ইজ এ ভ্যালিড স্টেটমেন্ট। কিন্তু স্যার এসপি ইজ পি যদি বলা হয় তাহলে প্রিন্সিপাল অফ আইডেন্টিটি কি কাজ করবে? কারণ সেখানে পি যেমন আছে এসও আছে, সেটা তো এক্সট্রা কিছু হয়ে যাচ্ছে না? সেকেন্ড পার্টটা কি? তোমার কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল দ্য প্রেডিকেট ইজ কন্টেন্ট ইন দ্য সাবজেক্ট। তো ব্লু তো কন্টেন্ট ইন দ্য সাবজেক্ট নয়। না স্যার, আমি প্রথম এক্সাম্পলটা বলছি যে এসপি ইজ পি, পি যদি বলি ওটা পি। আলাদা এক্সাম্পল নয়, ওটা আলাদা আচ্ছা, এক্সাম্পল নয়। এসপি ইজ পি অর এ ইজ বি, ওকে ওকে, তাহলে আলাদা ঠিক আছে এক্সাম্পল নয়, একটাই আচ্ছা এক্সাম্পল। আচ্ছা। হুম, হুম। এবার তুমি কি করে বলবে বলো? না আমি তাহলে ঠিক আছে স্যার, তাহলে প্রিন্সিপাল অফ আইডেন্টিটি কাজ করছে। আচ্ছা ঠিক আছে। প্রিন্সিপাল আইডেন্টিটি একটা পার্টে কাজ করছে, কাজ করছে একটা পার্টে কাজ করছে, কিন্তু তোমার সেন্টেন্সটা তো ওই ফর্মে নয় যে সাবজেক্ট প্রেডিকেট ফর্মে সেন্টেন্স নয়, এটা ডিসজাংটিভ ফর্মে সেন্টেন্স। আচ্ছা। হুম। এখানে তুমি কি করবে? সেইখানেই হচ্ছে প্রশ্ন। আচ্ছা। যারা প্রশ্ন তুলছেন, এই কথাগুলো আমার নয়, আমি নাম করে করে বলছি না, তোমরা চাইলে আমি নাম করে বলতে পারি, কিন্তু এটা কার্ডসের এক্সাম্পল। তো তোমরা নাম করে বলতে চাইলে আমি নাম করে বলতে পারি, কিন্তু আমি বিষয়টাকে বেশি মানে সমস্যাকীর্ণ না করার জন্য নাম করে বলছি না, কিন্তু লজিকটা, তার পিছনে লজিক যেটা আছে সেটা আমি বলতে চেষ্টা করছি। এর একটা কথাও আমি বলছি না, নিজের থেকে বলছি না, এর প্রত্যেকটা কথাই লজিকে রয়েছে এবং লজিকের হাত থেকে আমি বলছি। কেউ না কেউ বলেছেন কথাটা, এখন তোমরা জিজ্ঞাসা করলে আমি কোথায় বলেছেন সেটা আমি বলে দিতে পারি। আচ্ছা, তারপরে বলছি ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, বেবি স্টেপস, হ্যাঁ, ধাপে ধাপে হালকা হালকা করে এগো, যে কান্ট অ্যানালিটিসিটির একটা ব্যাখ্যা দিয়ে, হ্যাঁ, এর কি ব্যাখ্যা দেবেন, কোয়াইন কি ব্যাখ্যা দেবেন, আহ মানে কি বলবো যে কি বলে, টার্স কি, হ্যাঁ, কি ব্যাখ্যা দেবেন, আদার্স, হ্যাঁ, সেটা তো অন্য জায়গায় চলে যাবে। এবং বিশেষ করে কান্ট, ক্যাসুলো, মানে কোয়াইন, ক্যাসুলো, এরা, এবং এর নাম কি? যাই হোক, তারা সব যে ব্যাখ্যা দেবেন, সেই ব্যাখ্যাগুলো তো অন্যরকম। প্রথম কথা হচ্ছে যে কান্ট, দেখো, একটা মেটাফিজিক্যাল এবং এপিস্টেমোলজিক্যাল লেভেলের উপর পার্থক্য করছেন না। আপ্রায়োরাই আপোস্টেরিওরাই এটা এপিস্টেমোলজিক্যাল, কিন্তু কান্টের ক্ষেত্রে আপ্রায়োরাই হতে গেলে কি হতে হবে? নেসেসারি এবং ইউনিভার্সাল। being necessary is a metaphysical concept. এই জায়গাটায় ক্রিপ্কি খুব ভালোভাবে ধরেছে।
যে কান্ট এপিস্টেমোলজিক্যাল কনসেপ্টের সঙ্গে মানে মেটাফিজিক্যাল কনসেপ্টকে মিলিয়ে ফেলছে, এটা ঠিক করছেন না। কেন করছেন না সেটা আর একটা লেকচারের বিষয়। এবং ক্রিপকির বক্তব্য কি সেটা আরেকটা লেকচারের বিষয়। কারণ এই যে দুই রকমের ক্লাসিফিকেশন করলেন, সেই দুটোকে মেলালেন, মিলিয়ে বললেন দেখো 4 রকমের হয়, আপ্রায়োরাই অ্যানালিটিক, আপ্রায়োরাই সিনথেটিক, তারপরে হচ্ছে সিনথেটিক সিনথেটিক অ্যানালিটিক, আর মানে না সিনথেটিক আপোস্টেরিয়রাই, সিনথেটিক আপ্রায়োরাই, এই 4 রকমের অপশন তৈরি করে কান্ট বললেন একটা হয় না, সিনথেটিক আপ্রায়োরাই হয় না। এই জায়গাটা প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল। ক্রিপকি এরা বলছেন সিনথেটিক সম্ভবত সিনথেটিক আপ্রায়োরাইও হয়। ক্রিপকে যদি ভালো করে আমরা পড়ি তাহলে দেখা যাবে তিনি সিনথেটিক আপ্রায়োরাইও মানছেন, স্পষ্ট করে বলেননি কোথাও যে সিনথেটিক আপ্রায়োরাই মানছি, কিন্তু মানছেন, আমরা দেখতে পাবো। তিনি ডেজিগনেটর দিয়ে যে আইডেন্টিটি স্টেটমেন্ট গুলো বলছেন সেগুলো সিনথেটিক আপ্রায়োরাই। এক অর্থে কিন্তু এত জটিল বিষয়ের মধ্যে তোমাদের এখন আমি ঠেলছি না, যে কেন ওই ঘটনাটা ঘটলো, কেন এটা হলো, কান্ট কি বলছেন সেটা। কান্টের আগে না, তোমাদের অনেক প্রশ্ন জমে গেছে, আমি 1 মিনিট দাঁড়াচ্ছি, তোমরা বলে নাও, প্রশ্ন বলে নাও, তারপরে আমি আগে। এগুলো কিছুটা তোমাদের পড়া প্রশ্ন, কিন্তু ওই কি হয় যে পড়া প্রশ্ন হলেও সেটা প্রেজেন্টেশন অন্যরকম হলে তার অন্য মানে দাঁড়ায়। বলো তোমরা প্রশ্ন। স্যার স্যার হ্যাঁ বলো। বলছি 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2 অর 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2, এটাকে কান্ট কি বলবেন, সিনথেটিক বলবেন না অ্যানালিটিক বলবেন? কান্ট সিনথেটিক বলবেন। তিনি তার বক্তব্যটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি একদম সেকশনের হেডিং, mathematical judgments are all without exception synthetic apriori। উনি স্বীকার করেছেন কয়েকটা স্টেপে ম্যাথমেটিক্যাল ডিডাকশনে অ্যানালিটিক জাজমেন্টস ইউজ করা হয়, এটাও উনি স্বীকার করেছেন। হ্যাঁ, বাট দে আর রেয়ার। যেমন ধরো যে কোনো ক্ষেত্রে আমি ইউজ করলাম এ ইজ এ, ম্যাথমেটিক্যাল ডিডাকশন, এটা অনেক সময় লজিক্যাল ডিডাকশনেও হয়, রাসেলিয়ান ডিডাকশনে অনেক সময় এরকম হয় যে এ ইজ এ ইউজ করলাম। কিন্তু ওইটা ছাড়া সেগুলো অতটা সাবস্ট্যান্টিভ নয়। কিন্তু যে কোনো সাবস্ট্যান্টিভ জাজমেন্ট সেগুলো ম্যাথমেটিক্সের, সেগুলো কিন্তু উনি পরে বলবেন লজিকেরও, সেগুলো কিন্তু সিনথেটিক আপ্রায়োরি। স্যার ওই নেসেসিটিকে কোন সেন্সে কান্ট মানে মেটাফিজিক্যাল বলছেন, একটু যদি বলেন। মানে এটা তো কান্ট বলেন না, এপিস্টেমিক কনসেপ্ট, মেটাফিজিক্যাল বলছেন নেসেসিটিকে। ইউনিভার্সালিটি এবং নেসেসিটি এটা তো আপ্রায়ের ক্যারেক্টারিস্টিক, দুটো ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক। তো নেসেসিটিটাকে তো জেনারেলি এপিস্টেমিক কনসেপ্ট হিসেবেই ধরা হয়। তো কান্ট সেটাকে একটু
একটু আগে আপনি বলতে চাইছিলেন যে তিনি এটাকে মেটাফিজিক্যাল করেছেন এবং ক্রিপকে এটাকে সমালোচনা করেছেন। তো কান্ট কোন সেন্সে এটাকে মেটাফিজিক্যাল বলছেন? কান্ট কোন সেন্সেই মেটাফিজিক্যাল বলেননি, কথাটা ক্রিপ্টের কথা, কান্টের কথা নয়। ক্রিপ্ট বলেছেন এটা মেটাফিজিক্যাল, এবং বলবার টেন্ডেন্সি হচ্ছে এটা সিমান্টিক্যাল। হুম। তো মানে নেসেসারি হলে তো আমার জ্ঞানের ক্ষেত্রে নেসেসারি হবে না, নেসেসারি হলে জগতে নেসেসারি হবে। তো জগতে নেসেসারি যেটা, সেটা মেটাফিজিক্যাল। এটা ক্রিপ্ট কি বলছেন, এটা কান্টের কথা নয়। কান্ট আচ্ছা যেটা স্যার। নেসেসারি বলছেন, কান্ট নেসেসারি কথাটা যেটা বলছেন, সেটা জাজমেন্টের ক্ষেত্রেই সীমিত। হুম। আর ক্রিপ্টকে বলছেন, উনি তো কনফিউজ করছেন। হুম। নেসেসারি কনসেপ্টটা মেটাফিজিক্যাল, এটা জগতের বিষয়, এবং নেসেসারি কনসেপ্টটা জগতের বিষয়, এবং আপনার এই কনসেপ্টটা এপিস্টেমোলজিক্যাল বিষয়। দুটো তো একদম হুম। আলাদা বিষয়। হুম। এটা ক্রিপ্টের কথা, কান্টের কথা নয়। কান্ট নেসেসারি এবং আপ্রায়রাই এবং ইউনিভার্সালিটি এগুলোকে একই অর্থে ধরেছে। আচ্ছা। আর কেউ কিছু প্রশ্ন বললে বলো। তাহলে কান্ট কোন জায়গায় দাঁড়ালেন? এক হচ্ছে তিনি ন্যাশনালিস্টদের বিরুদ্ধে দাঁড়ালেন, যে আমরা আপ্রায়রাই কনসেপ্ট মানবো না, আপ্রায়রাই কনসেপ্ট মানবো না, কিন্তু মানে ইনেট কনসেপ্ট মানবো না। কিন্তু কান্ট যখন আপ্রায়রাই কনসেপ্ট মানছেন, তখন যেন মনে হয় যে তিনি ইনেট কনসেপ্ট মানছেন। যেগুলো ইনেট সেগুলো আপ্রায়রাই, আর কান্টও আপ্রায়রাই কনসেপ্ট মানছেন, তিনি যেন ইনেট কনসেপ্ট মানছেন। এইখান থেকে সমস্যাটা। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। যেগুলো ইনেট কনসেপ্ট, তার মধ্যে ফর্ম আর কন্টেন্ট দুটোই আছে। কিন্তু আপ্রায়রাই কনসেপ্টের মধ্যে ইনেট আর মানে সেটার ইনেটনেস আছে, কিন্তু তার ফর্ম আর কন্টেন্ট নেই। ফর্ম আছে, কন্টেন্ট নেই। দেখো, যখন আমি কোনো কিছুকে বলি সাবস্টান্স, তখন সাবস্টেন্স বললেও সেটা কি সাবস্টেন্স, সেটা কিন্তু এমপিরিক্যাল। আমি বলছি টাইগারটা একটা সাবস্টেন্স, কিন্তু টাইগারটা কি সাবস্টেন্স, সেটা কিন্তু এমপিরিক্যাল। সেটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে জানতে হয় কি সাবস্টেন্স। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করছিলাম, আপ্রায়রাই, আপোস্টেরিয়রাই, এমপিরিক্যাল, নন এমপিরিক্যাল, এগুলো নিয়ে আলোচনা করছি। এবার একটু বেরিয়ে যাই, অল্প একটু সময় আছে, 10 মিনিট মতো, একটু বেরিয়ে যাই, গিয়ে একটা কথা বল। দেখো, কান্ট বলেছেন আপ্রায়রের মধ্যে আবার পিওর আপ্রায়রাই আছে,
মিক্সড আপ্রায়রাই আছে। এ আবার কি ধরনের কথা? পিওর আপ্রায়রাই, মিক্সড আপ্রায়রাই। তার এই ব্যাখ্যা যে ওই যে চশমা এঁকেছিলাম, তোমাদের বলেছেন চশমা আঁকো, চশমার দুটো গোল্লা, ওই গোল্লা দুটোই যদি পিওর হয়, অর্থাৎ তাদের মধ্যে কোন রকম এম্পিরিক্যাল অ্যাডমিক্সচার না থাকে, তাহলে যে আপ্রায়রাটা পাবে সেটা হচ্ছে পিওর আপ্রায়রা। যেমন 7+2=5, পিওর আপ্রায়রা। 7 কনসেপ্টটাও এম্পিরিক্যাল নয়, আর 5 কনসেপ্টটাও এম্পিরিক্যাল নয়, 12 কনসেপ্টটাও এম্পিরিক্যাল নয়, পিওর আপ্রায়রা। কিন্তু আমি যদি বলি if I if I demolish if I demolish the foundation of this building, the building will collapse. আমি যদি এই বাড়ির ভিতটাকে হেলিয়ে দিই, তাহলে বাড়িটা ভেঙে যাবে। এটা দেখো আমরা আপনারাই জানি। আমার বাড়ির ভিত, এটা জানতে গেলে আমার বাড়ির ভিত হেলিয়ে দেওয়া দরকার হয় না। হ্যাঁ বলো। স্যার একটা বলছি যে এই যে 7+5, এই 7 এবং 5 এর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট গুলো তো আমরা এম্পিরিক্যালি পাই, কিন্তু জাজমেন্টটা তো এম্পিরিক্যাল পাই না। একেবারেই পাই না এই কনসেপ্ট গুলো। কনসেপ্ট গুলো যেমন ধরুন 1, 2, 3 করে 5 এর যে কনসেপ্ট আবার ডেভেলপমেন্টটা হয়। এই প্রশ্নটা করবে আমি জানতাম, সেই জন্য আমি বলেছি তুলে রাখছি, এটা পরে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না, কিন্তু জাজমেন্টের ক্ষেত্রে তো ধরুন আপ্রায়রাই শব্দটাকে ইউজ করেছে, কিন্তু কনসেপ্টের ক্ষেত্রে যখন আপ্রায়রাই হচ্ছে তখন কি এই কনসেপ্ট গুলোকে এমপ্রিক্যালি ডেভেলপ করি না? এমপিরিক্যাল নয় আপনার। আচ্ছা, ওটা পরে আসছি, আগে এটা আসি যে আমি বাড়ির ভিত ভেঙে ফেললাম। ইফ আই ডিসম্যান্টেল দ্য ফাউন্ডেশন অফ দিস হাউস, দ্য হাউস উইল কোলাপস। আই নো এটা আপনার right। আমার বাড়ির ভিত ভেঙে ফেলতে হয় না জানতে গেলে যে বাড়িটা কোলাপস করবে, এটা আগে থেকেই জানি। কান্ট এটাকে বলেছেন রিলেটিভলি আপ্রায়রাই, রিলেটিভলি আপ্রায়রাই। কেন? এটা আমি অন্য অন্য ক্ষেত্রে দেখেছি যে নিচটা ভেঙে ফেললে ওপরটা পড়ে যায়। দেখে আমি এখন বুঝতে পারছি আমার বাড়িরও নিচেরটা ভেঙে ফেললে ওপরটা পড়ে যাবে। এটা মিক্সড আপ্রায়রাই, সরি, রিলেটিভলি আপ্রায়রাই। রিলেটিভলি আপ্রায়রাই ইজ নট প্রপার আপ্রায়রাই। এটা ঠিক আপ্রায়রাই নয়, এটাকে আপ্রায়রাই বলাই যায় না। আর একটা শব্দ কান্ট ইউজ করেছেন, মিক্সড আপ্রায়রাই। রিলেটিভলি আপ্রায়রাই একটা বললাম, আর একটা বলেছেন মিক্সড আপ্রায়রাই। কিরকম? ওই চশমার দুটো গোল। অনেক আগেই চশমা আঁকতে বলেছিলাম, এঁকেছো কিনা জানি না, যারা এঁকেছো তারা বুঝতে পারবে, যারা আঁকনি বুঝতে পারবে না। চশমার দুটো গোল, একটা গোলও যদি এম্পিরিক্যাল হয় তাহলে সেটা মিক্সড আপ্রায়রাই। কোন গোল যদি এম্পিরিক্যাল না হয় সেটা পিওর আপ্রায়রাই। যেমন কান্টের এক্সাম্পল, এমনি সাধারণ এক্সাম্পল নিই। যে
কান্ট এক্সাম্পল দিয়েছেন এভরি ইভেন্ট হ্যাজ এ কজ। আবার এক্সাম্পল দিয়েছেন এভরি অল্টারেশন হ্যাজ এ কজ। অল্টারেশনের মধ্যে কজের কনসেপ্টটা লুকিয়ে রয়েছে। আমি যদি বলি এভরি ডিমোলিশন হ্যাজ এ কজ, ডিমোলিশন কনসেপ্টটা একটা এম্পিরিক্যাল কনসেপ্ট। পজিটিভ কনসেপ্টটা আপনার কনসেপ্ট, কিন্তু ডিমোলিশনের কনসেপ্টটা একটা এম্পিরিক্যাল কনসেপ্ট। তাহলে এটা কি হলো? মিক্সড আপ্রায়োরাই। We know that every demolition has a cause. It is an a priori. But the very concept of demolition involves an empirical concept. Every alteration has a cause. The concept of alteration is an empirical concept. সেটার মধ্যে এম্পিরিক্যাল কনসেপ্ট আছে। এটা আপনারা হলেও এটা কিন্তু এম্পিরিক্যাল আপনার বা মিক্সড আপনার। আমি যদি বলি প্রত্যেক মায়ের বাচ্চা আছে, প্রত্যেক মায়ের বাচ্চা আছে, এটা কিন্তু একটা মিক্সড আপ্রায়োরাই। কেন? মায়ের বাচ্চা আছে এটা আপ্রায়োরাই। প্রত্যেক মায়ের বাচ্চা আছে, মা কনসেপ্ট একটা এম্পিরিক্যাল কনসেপ্ট। বাচ্চা, যেমন কিছু কিছু বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে যাদের মা বাবা নেই। মানে আমি ধর্মগ্রন্থ অনুসারে বলছি, তাদের মা বাবা নেই। মায়ের কনসেপ্ট একটা এম্পিরিক্যাল কনসেপ্ট, কিন্তু মা হতে গেলে বাচ্চা থাকতে হবে। প্রত্যেক মায়ের, তাহলে মা কনসেপ্ট একটা এম্পিরিক্যাল কনসেপ্ট, কিন্তু প্রত্যেক মায়ের বাচ্চা আছে, মা হতে গেলে তো বাচ্চা থাকতেই হবে। এটা অ্যানালিটিক, এটা সিনথেটিক, এটা মিক্সড আপ্রায়োরাই। মিক্সড আপ্রায়োরাই। স্যার এটা আরেকবার বলবেন? হ্যাঁ, দেখো প্রত্যেক মায়ের বাচ্চা আছে। মা বলে পৃথিবীতে কোনো জন্তু নাও থাকতে পারতো। মা বলে একটা প্রাণী নাও থাকতে পারতো, কিন্তু বাস্তব পক্ষে কিছু প্রাণী আছে মা বলে। কিন্তু এখানে দুটো পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে প্রত্যেক সন্তানের মা আছে, এই কথাটা সন্তানের মাও না থাকতে পারে, সে দেবতার থেকে একদম উৎপন্ন হতে পারে। কিন্তু তুমি যখন বলছো মা, মায়ের কিন্তু সন্তান থাকতেই হবে। সন্তান ছাড়া কি মা হয়? তুমি একটু ভাবনা চিন্তা করে অনেক পুঁথিপত্র পড়ে বলো দেখি, যে সন্তান ছাড়া কি মা হবে? মা কথার মানে কি? বলো বলো, মা কথার মানে কি? এতে বায়োলজিক্যাল মাদার হবেন না ঠিকই, কিন্তু মা শারদা তো সন্তান মা। আছে। না, বায়োলজিক্যাল ও নন বায়োলজিক্যাল যে কোনো মায়ের কথাই বলো, যে মা মানে কি? মায়ের কনসেপ্টের মধ্যে সন্তানের কনসেপ্টটা তো ইনক্লুডেড তাহলে আছে। সন্তান থাকতে হবে। মায়ের হুম। কনসেপ্ট মানে হচ্ছে সন্তান থাকতে হবে। সন্তানের কনসেপ্টে মা থাকতে হবে এর কোনো মানে নেই, তাই না?
সন্তান মানেই মা থাকতে হবে তার কোনো মানে নেই। মা ছাড়া কি করে সন্তান হবে? মা ছাড়া কি করে সন্তান হবে? ঈশ্বরের কাছ এটা থেকে যদি এসছে, আল্লাহর কাছ থেকে এসছে, তার কোনো মা নেই। আল্লাহর কাছ থেকে কি করে হবে স্যার? মানে এটা তো কিভাবে পসিবল? যদি যে 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 যুক্তি আপনি মায়ের ক্ষেত্রে ওই দিচ্ছেন, প্রশ্নটা তো ল্যাবে স্যার টেস্ট টিউব। হ্যাঁ, এটা তুমি ইমোশন দিয়ে বলছো। মা এমনি এই সন্তান এমনি এসে যেতে পারে, আল্লাহ একটা সন্তান ছুঁড়ে করে দিয়ে দিলেন, হয়ে গেল মায়ের সন্তান। না ল্যাবের ক্ষেত্রে ঠিক আছে, ল্যাবের ক্ষেত্রে তো যে সমস্ত জিনিস যেগুলো লাগে সেগুলো তো অন্যভাবে প্রোভাইড করা হয়, কিন্তু মায়ের কনসেপ্টে যদি সন্তান ইনক্লুডেড থাকে তাহলে সন্তানের কনসেপ্টের মধ্যেও তো মা ইনক্লুডেড আছে, মা ছাড়া তো সন্তান হতে পারে না। এটা তুমি সহ্য করতে পারছো না সেটা অন্য কথা, কিন্তু একজন একজন আল্লাহ ঈশ্বর একজন কেউ কোলে দিয়ে দিলেন, তো কি করা যাবে? মা নেই, তার তার সে মা থেকে উৎপন্ন হয়নি, এবার কি করা যাবে? সে মা থেকে উৎপন্ন হয়নি। ঠিক আছে স্যার। হ্যাঁ, সে মা থেকে উৎপন্ন হয়নি, কিন্তু উল্টো দিকে কনসেপচুয়ালি মা হতে গেলে সন্তান লাগবে, সন্তান হতে গেলে মা লাগবে না। কনসেপচুয়ালি সে ঈশ্বরের সন্তান হতে পারে, সে অন্য কোনো সন্তান হতে পারে, কিন্তু সন্তান হতে গেলে মা লাগে না, মা হতে গেলে সন্তান লাগে কনসেপচুয়ালি। তাহলে স্যার সারদা মায়ের ক্ষেত্রে কি বলবেন? উনার তো কোনো সেই অর্থে তো বায়োলজিক্যাল কোনো সন্তান নেই, কিন্তু উনি তো জগতের মাতা বলে আমি কনসিডার তার হন। ভিতর যাচ্ছি না, ওইটা আরেকটা ইস্যু। কিন্তু সহজ কথা হচ্ছে, মা হতে গেলে সন্তান লাগে, সন্তান হতে গেলে মা লাগে না। আচ্ছা, এটা হচ্ছে বেসিক ইস্যু। সারোগেসি তো আরেকটা ইস্যু। হ্যাঁ, কিন্তু লাগে না। এখন সে সন্তান হলো, এখন তার মা নেই, কি করা যাবে? কাজে তুমি এদিক থেকে অ্যানালিটিসিটি দেখাতে পারবে না, ওদিক থেকে অ্যানালিটিসিটি দেখাতে পারবে। সন্তান আছে, দেয়ার ফর মা আছে, এটা তুমি দেখাতে পারবে না। কিন্তু মা আছে, দেয়ার ফর সন্তান আছে, এই অ্যানালিটিসিটি তুমি দেখাতে পারবে। মা থাকলেই বাই ডেফিনেশন সন্তান থাকবে, সন্তান থাকলে বাই ডেফিনেশন মা থাকবে না। থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু লজিক্যালি ফলো করে না। লজিক্যালি ফলো করে হচ্ছে মা থাকলে সন্তান থাকবে, কারণ মা কথার মধ্যেই, পিতা কথার মধ্যেই সন্তান কথাটা রয়েছে। কিন্তু সন্তান কথার মধ্যে পার্টিকুলারলি মা কথা নেই। সন্তান হলে একজন মা, আইদার মা অর পিতা থাকতেই হবে সন্তান হলে, কিন্তু মাই থাকতে হবে এই কথার মানে নেই। যাই হোক, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো, আমাদের এমনি টাইম আপ। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি কি স্যার বলো। মা থাকলেই সন্তান থাকবে, এটা মিক্সড এমপ্লয়ারাই। মানে মায়ের প্রত্যেক মায়ের বাচ্চা আছে, এটা মিক্সড অ্যাপারাটাই বলে। দেখো, মা থাকলেই সন্তান থাকবে, মা কথাটার মানেই তাই, মা কথাটার মানেই তাই যার সন্তান আছে। হ্যাঁ, তো এটা তো আপ্রায়রাই, এটা হ্যাঁ। শব্দের এটা মিক্সড আপ্রায়রও নয়, এটা শব্দের দ্বারাই অর্থ নির্ধারিত হয়। আচ্ছা
যেমন পিতা, পিতা মানে পুত্র পুত্র বা কন্যা, না, সন্তান থাকবে। তার তো পিতা পুত্র কন্যা সে তো কিছু থাকবে না, কিন্তু পিতা মাতা হলেই তার তো একটা সন্তান থাকবে বাই ডেফিনেশন। হ্যাঁ, মাতা মানেই সন্তান থাকবে, তাহলে নাহলে মাতা হলো কি করে? আর পিতা মানেই তার পুত্র বা কন্যা থাকবে, না হলে কি হলো? কিন্তু সন্তান হলে, সন্তান হলেই তার পার্টিকুলারলি মাতা থাকবে বা পিতা থাকবে, একজন তো থাকতে হবে, কিন্তু কোনো একটা পার্টিকুলার থাকবে সেটা তো হয় না। তার একজন থাকতে হবে, হয় পিতা নয় মাতা থাকবে না, সন্তান হলো কি করে? এটা তাহলে পিওর অ্যাপ্লাই। স্যার তাহলে মা থাকলে সন্তান থাকবে, এটা পিওর এপ্রারাই। মা থাকলে সন্তান থাকবে, এটা তো পিওর আপনার, এটা তো, এটা আচ্ছা, শব্দের শব্দের প্রত্যেক মানে মেয়ের দিয়ে বাচ্চা আছে, বোঝা যায়। এটাও তো পিওর অ্যাপ্লাই। সন্তান থাকলেই মা থাকবে, এটা কি স্যার অ্যাপ্রারাই হবে না? এটা না, mixed একদমই apply? আপনার এটা কন্টিনজেন্ট, কারণ সন্তান থাকলে তার একজন প্যারেন্ট থাকবে। আচ্ছা সন্তান থাকলে দেখো, সহজ লজিক্যাল রিজন গুলো বোঝো। সন্তান থাকলে তার একটা প্যারেন্ট থাকবে, সে না হয় বাবা নয় মা, একটা কেউ থাকবে, সন্তান মানে তো তার থাকবে একটা, কিন্তু সেটা মাই থাকতে হবে বা বাবাই থাকতে হবে তার তো কোনো মানে নেই। আচ্ছা, বুঝেছি। আপনি একটা এক্সাম্পল ইউজ করছিলেন যে মিক্সড এপ্রারাই বোঝানোর জন্য, যে প্রত্যেক মায়ের একটা বাচ্চা আছে। এটা কি স্যার মিক্সড এপ্রারাই? যদি হয় তাহলে এটা কিভাবে মিক্সড এপ্রারাই? প্রত্যেক মায়ের একটা বাচ্চা আছে, হ্যাঁ, এটা পিওর আপনার রাইট। প্রত্যেক মায়ের একটা মা মানেই তো একটা বাচ্চা আছে, নাহলে হ্যাঁ কি? স্যার, ঠিক আছে, তাহলে বুঝছি। ঠিক তোর আছে। মিক্সড আপনারে কি করে হবে? এটা তো মা মানেই একটা বাচ্চা আছে। ওই তোমাদের ছেলেবেলায় লজিকে ওই শেখায়নি সম্বন্ধ গুলো? ওগুলো তো সম্বন্ধের বিষয়, যে মায়া মানেই একটা বাচ্চা থাকবে, বাবা মানেই একটা বাচ্চা থাকবে, কিন্তু তুমি এটা বলতে পারো না মা মানেই একটা মেয়ে বাচ্চা থাকবে, বাবা মানেই একটা ছেলে বাচ্চা থাকবে, এ তো বলতে পারো না। বাচ্চা থাকবে তার, ওই লজিকে তো ছেলেবেলা পড়েছো যে ওই কি সম্বন্ধ, ওগুলো আমি এখনো পারিও না ওই সম্বন্ধ। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি এখন খেলা বন্ধ করি। স্যার, বলো। হ্যাঁ স্যার, বলছি মিক্সড টেম্পারাটা স্যার আরেকবার একটু রিপিট করবেন? তুমি এখন জিজ্ঞাসা করো যে তোমার কোন জায়গায় অসুবিধা হয়েছে। স্যার, আরেক আরেকজন প্রশ্ন। আরেক আরেকটু আগে বললেন স্যার, ওই এফটার এই কান্টের জায়গাটা বলতে গিয়ে বললেন যে নেসেসারি আর ইউনিভার্সাল, এই দুটো কথা, এবং বললেন যে বিং নেসেসারি ইজ এ মেটাফিজিক্যাল কনসেপ্ট। তাহলে কি ইউনিভার্সালটা এপিস্টেমোলজিক্যাল কনসেপ্ট? না, দুটোই, অনেকেই বলেন দুটোই হচ্ছে মেটাফিজিক্যাল কনসেপ্ট। কেন বলেন এবং কান্ট কেন বলেন না, সেই দুটোর সেটা একটা বিশ্লেষণ দরকার। সেটা হয়তো পরের লেকচারে যদি সময় পাই কিছুটা আলোচনা করবো। নেসেসিটি অ্যান্ড ইউনিভার্সালিটি, কান্ট বলবেন এই দুটো এক হাত ধরে চলে, এই দুটো হাত ধরে চলে, একসঙ্গে চলে। কিন্তু অনেকেই বলেন এই দুটো একসঙ্গে চলে না। তো সেই মতগুলো পারলে পরের লেকচারে একটু আলোকপাত করব, কি করব।
স্যার সেটা খুব ভালো হবে, মানে ডিসকাশনটা অনেক সুন্দর হবে। তাহলে ওই অপোনেন্টদের ভিউ গুলো যদি একটু বলেন নেক্সট লেকচারে। ঠিক আছে, তাহলে এখনের মতো রাখি নাকি? তো স্যার গুড নাইট। আচ্ছা, গুড নাইট।